সুপ্রিয় দর্শক শ্রোতাবৃন্দ, ছোট গল্পের আসরের একটি নতুন গল্পের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি মাহমুদ। আজকে আপনাদের জন্য রয়েছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা একটি ছোট গল্প, বেদেনী। আশা করছি গল্পটি সবার অনেক ভালো লাগবে। তাহলে শুরু করা যাক। বেদেনী। শম্ভু বাজিকর এই মেলায় প্রতি বছর আসে। তাহার বসিবার স্থানটা মা কঙ্কালীর এস্টেটের খাতায় চিরস্থায়ী বন্দোবস্তের মতো কায়েমি হইয়া গিয়াছে। লোকে বলে বাজি, কিন্তু শম্ভু বলে ভোজবাজি, সার্কাস। ছোট তাঁবুটায় প্রবেশ পথের মাথার উপরেই কাপড়ে আঁকা একটা সাইনবোর্ডেও লেখা আছে, ভোজবাজি, সার্কাস। লেখাটার এক পাশে একটা বাঘের ছবি, অন্য পাশে একটা মানুষ। তাহার এক হাতে রক্তাক্ত তলোয়ার, অপর হাতে একটা ছিন্ন মুন্ড। প্রবেশ মূল্য মাত্র 2 পয়সা। ভোজবাজি অর্থে গোলকধামের খেলা। ভিতরে পট টাঙাইয়া কাপড়ের পর্দায় শঙ্কু মোটা লেন্স লাগাইয়া দেয়। পল্লীবাসীরা বিমুগ্ধ বিস্ময়ে সেই লেন্সের মধ্য দিয়া দেখে আংরেজ লোকের যুদ্ধ, দিল্লি কা বাদশাহ, কাবুলকে পাহাড়, তাজ বিবিকা কবর। তারপর শম্ভুর লোহার রিং লইয়া খেলা দেখায়। সর্বশেষে একটা পর্দা ঠেলিয়া দেখায় খাঁচায় বন্দি একটা চিতাবাঘ। বাঘটাকে বাহিরে আনিয়া তাহার উপরে শম্ভুর স্ত্রী রাধিকা বেদেনী চাপিয়া বসে। বাঘের সম্মুখের থাবা দুইটি ধরিয়া টানিয়া তুলিয়া আপন ঘাড়ের উপর চাপাইয়া মুখোমুখি দাঁড়াইয়া বাঘটাকে চুমা খায়। সর্বশেষে বাঘটার মুখের ভিতর আপনার প্রকাণ্ড চুলের খোপাটা পুরিয়া দেয়। মনে হয় মাথাটাই বাঘের মুখের মধ্যে পুরিয়া দিল। সরল পল্লীবাসীরা স্তম্ভিত বিস্ময়ে নিঃশ্বাস রুদ্ধ করিয়া দেখিতে দেখিতে করতালি দিয়া ওঠে। তাহার পরই খেলা শেষ হয়। দর্শকের দল বাহির হইয়া যায়। সর্বশেষ দর্শকটির সঙ্গে শম্ভুও বাহির হইয়া আসিয়া আবার তাঁবুর দুয়ারে জয়ঢাকটা পিটিতে থাকে। দুম দুম দুম। জয়ঢাকের সঙ্গে স্ত্রী রাধিকা বেদেনী একজোড়া প্রকাণ্ড করতাল বাজায়, ঝন ঝন ঝন। মধ্যে মধ্যে শম্ভু হাঁকে, বাঘ, ওই বড় বাঘ। বেদেনী প্রশ্ন করে, বড় বাঘ কি করে? পঙ্খিরাজ ঘোড়া হয়, মানুষের চুমা খায়, জ্যান্ত মানুষের মাথা মুখের মধ্যে পড়ে, কিন্তু খায় না। কথাগুলি শেষ করিয়াই সে ভেতরে গিয়া বাঘটাকে তীক্ষ্ণাগ্র অঙ্কুশ দিয়া খোঁচা মারে। সঙ্গে সঙ্গে বাঘটা বারবার গর্জন করিতে থাকে। তাঁবুর দুয়ারের সম্মুখে সমবেত জনতা ভীতিপূর্ণ কৌতূহল কম্পিত বক্ষে তাঁবুর দিকে অগ্রসর হয়। দুয়ারের পাশে দাঁড়াইয়া বেদেনী 2টি করিয়া পয়সা লইয়া প্রবেশ করিতে দেয়। এছাড়াও বেদেনীর নিজের খেলা আছে। তাহার আছে একটা ছাগল, 2টা বাদর আর গোটা কতক সাপ। সকাল হইতেই সে আপনার ঝুলি ঝাঁপি লইয়া গ্রামে বাহির হয়। গৃহস্থের বাড়ি বাড়ি খেলা দেখাইয়া গান গাহিয়া উপার্জন করিয়া আনে। এবার শম্ভু কঙ্কালীর মেলায় আসিয়া ভীষণ ক্রুদ্ধ হইয়া উঠিল। কোথা হইতে আরেকটি বাজির তাঁবু আসিয়া বসিয়া গিয়াছে। তাহার জন্য নির্দিষ্ট জায়গাটা অবশ্য খালিই পড়িয়া আছে, কিন্তু এই বাজির তাঁবুটা অনেক বড় এবং কায়দাকরণেও অনেক অভিনবত্ব আছে। বাহিরে 2টা ঘোড়া, একটা গরুর গাড়ির উপরে একটা খাঁচা রহিয়াছে, নিশ্চয়ই উহাতে বাঘ আছে। গরুর গাড়ি 3খানা নামাইয়া শম্ভু নতুন তাঁবুর দিকে মর্মান্তিক ঘৃণায় হিংস্র দৃষ্টিতে চাহিয়া দেখিল। তারপর আক্রোশ ভরা নিম্নকণ্ঠে বলিল, শালা। তাহার মুখ ভীষণ হইয়া উঠিল। শম্ভুর সমগ্র আকৃতির মধ্যে একটা নিষ্ঠুর হিংস্র ছাপ যেন মাখানো আছে। ক্রূর নিষ্ঠুরতা পরিব্যঞ্জক এক ধারার উগ্র তামাটে রং আছে। শম্ভুর দেহবর্ণ সেই উগ্র তামাটে। আকৃতি দীর্ঘ, সর্বাঙ্গে একটা শ্রীহীন কঠোরতা। মুখে কপালের নিচেই একটা খাজ, সাপের মতো ছোট ছোট গোল চোখ। তাহার উপর সম্মুখের 2টা দাঁত যেন বাঁকা হিংস্র ভঙ্গিতে অহরহ বাহিরে জাগিয়া থাকে। হিংসায় ক্রোধে সে আরো ভয়াবহ হইয়া উঠিল। রাধিকাও হিংসায় ক্রোধে ধারালো ছুরি যেমন আলোকের স্পর্শে চকমক করিয়া উঠে, তেমনি চকমক করিয়া উঠিল। সে বলিল, দাঁড়া, বাঘের খাঁচায় দিব গক্ষুরার ডেক্কা ছেঁড়া। রাধিকার উত্তেজনার স্পর্শে শম্ভু আরো উত্তেজিত হইয়া উঠিল।
সে ক্রুদ্ধ দীর্ঘ পদক্ষেপে অগ্রসর হইয়া নতুন তাঁবুটার ভিতর ঢুকিয়া বলিল, কে বটে? মালিক কে বটে? কি চাই? তাঁবুর ভিতর আর একটা ঘরের পর্দা টেলিয়া বাহির হইয়া আসিল একটি জোয়ান পুরুষ, 6 ফিটের অধিক লম্বা। শরীরের প্রতি অবয়বটি সবল এবং দৃঢ়, কিন্তু তবুও দেখিলে চোখ জুড়াইয়া যায়। লম্বা হালকা দেহ, তেজি ঘোড়ার যেমন মনোরম লাবণ্য ঝকমক করে, লোকটির হালকা অথচ সবল দৃঢ় শরীরে তেমনই একটি লাবণ্য আছে। রং কালোই, নাকটি লম্বা টিকালো, চোখ সাধারণ। পাতলা ঠোঁট দুইটির উপর তুলি দিয়া আঁকা গোফের মতো একজোড়া গোফ সুচাগ্র করিয়া পাক দেওয়া। মাথায় বাবরি চুল, গলায় কারে ঝুলানো একটি সোনার ছোট চাকা তক্তি। সে আসিয়া শম্ভুর মুখে দাঁড়াইল। দুজনেই দুজনকে দেখিতেছিল। কি চাই? নতুন বাজিকর আবার প্রশ্ন করিল। কথার সঙ্গে সঙ্গে মদের গন্ধে শম্ভুর নাকের নিচের বায়ুস্তর ভুরভুর করিয়া উঠিল। শম্ভু খপ করিয়া ডান হাত দিয়া তাহার বা হাতটা চাপিয়া ধরিল। বলিল, এ জায়গা আমার, আমি আজ 5 বৎসর এখানে বসছি। ছোকরাটিও খপ করিয়া আপন ডান হাতে শম্ভুর বা হাতটি চাপিয়া ধরিল। মাতালের হাসি হাসিল। বলিল, সে হবে, আগে মদ টুক যা। শম্ভুর পিছনে জলতরঙ্গ বাদ্যযন্ত্রে দ্রুততম গতিতে যেন গদ বাজিয়া উঠিল। বলিল, কটি বোতল আছে তোমার নাগর? মদ খাওয়াইবা? ছোকরাটি শম্ভুর মুখ হইতে পিছনের দিকে চাহিয়া রাধিকাকে দেখিয়া বিস্ময়ে মোহে কথা হারাইয়া নির্বাক হইয়া গেল। কালো সাপিনীর মতো ক্ষীণ তনু, দীর্ঘাঙ্গিনী বেদেনীর সর্বাঙ্গে যেন মাদকতা মাখা। তাহার ঘন কুঞ্চিত কালো চুলের মাঝখানে সাদা সুতার মতো সিঁথিতে, তাহার ঈষৎ বঙ্কিম নাকে, টানা টানা অর্ধনির্মিলিত ভঙ্গির মদির দৃষ্টি দুটি চোখে, সুচালো চিবুকটিতে সর্বাঙ্গে মাদকতা। সে যেন মদিরার সমুদ্রে স্নান করিয়া উঠিল। মাদকতা তাহার সর্বাঙ্গ বাহিয়া ঝরিয়া ঝরিয়া পড়িতেছে। মহুয়া ফুলের গন্ধ যেমন নিঃশ্বাসে ভরিয়া দেয় মাদকতা, বেদেনীর কালো রূপও তেমনি চোখে ধরাইয়া দেয় একটা নেশা। শুধু রাধিকারই নয়, এই বেদে জাতের মেয়েদের এটা একটা জাগতিক রূপ বৈশিষ্ট্য। এই বৈশিষ্ট্য রাধিকার রূপের একটা প্রতীকের সৃষ্টি করিয়াছে। কিন্তু মোহময় মাদকতার মধ্যে আছে খুরের মতো ধারের ইঙ্গিত। চারিদিকে হিংস্র তীক্ষ্ণ উগ্রতার আভাস মোহমত্ত পুরুষকেও থমকিয়া দাঁড়াইতে হয়, ভয়ের চেতনা জাগাইয়া তোলে, বুকে ধরিলে হৃৎপিণ্ড পর্যন্ত ছিন্নভিন্ন হইয়া যাইবে। রাধিকার খিলখিল হাসি থামে নাই। সে নতুন বাজিকরের বিস্ময় বিহব্বল নীরব অবস্থা দেখিয়া আবার বলিল, বাক হরিয়া গেল যে নাগরের। বাজিকর এবার হাসিয়া বলিল, বেদের বাচ্চা গো আমি, বেদের ঘরে মদের অভাব? এসো। কথা সত্য, এই জাতিটি মদ কখনো কিনিয়া খায় না। উহারা লুকাইয়া চোলাই করে, ধরাও পড়ে, জেলেও যায়, কিন্তু তা বলিয়া স্বভাব কখনো ছাড়ে না। শাসন বিভাগের নিকট পর্যন্ত ইহাদের অপরাধটা অতি সাধারণ হিসাবে লঘু হইয়া দাঁড়াইয়াছে। শম্ভুর বুকখানা নিঃশ্বাসে ভরিয়া এতখানি হইয়া উঠিল। আহ্বানকারীও তাহার স্বজাতি, নতুবা। সে রাধিকার দিকে ফিরিয়া কঠিন দৃষ্টিতে চাহিয়া বলিল, তুই আইলি কেন এখানে? রাধিকা এবারও খিলখিল করিয়া হাসিয়া বলিল, মরণ তোমার, আমি মদ খাবো নাই? তাঁবুর ভিতরে ছোট্ট একটা প্রকোষ্ঠের মধ্যে মদের আড্ডা বসিল। চারিদিকে পাখির মাংসের টুকরা টুকরা হাড়ের কুচি ও এক রাশি মুড়ি ছড়াইয়া পড়িয়া আছে। একটা পাতায় এখনো খানিকটা মাংস, আর একটায় কতগুলি মুড়ি, পেঁয়াজ, লঙ্কা, খানিকটা নুন, 2টি খালি বোতল গড়াইতেছে। একটা বোতল অর্ধ সমাপ্ত। একটি বেদের মেয়ে পাশেই নেশায় অচেতন হইয়া পড়িয়া আছে। মাথার চুল ধুলায় রুক্ষ, হাত 2টি মাথার উপরে দিয়া ঊর্ধ্ববাহুর ভঙ্গিতে মাটির উপর লুণ্ঠিত। মুখে তখনও মদের ফেনা বুদবুদের মতো লাগিয়া রহিয়াছে। হৃষ্টপুষ্ট শান্তশিষ্ট চেহারার মেয়েটি। রাধিকা তাহাকে দেখিয়া আবার খিলখিল করিয়া হাসিয়া উঠিল। বলিল, তোমার বেদিনী? ইজি কাটা কলা গাছের পাড়া পড়েছে গো। নতুন বাজিকর হাসিল। তারপর সে স্খলিত পদে খানিকটা অগ্রসর হইয়া
একটা আলগা বাটি সরাইয়া 2টা বোতল বাহির করিয়া আনিল। মদ খাইতে খাইতে কথা যাহা বলিবার বলিতেছিল নতুন বাজিকর আর রাধিকা। শম্ভু মত্ততার মধ্যেও গম্ভীর হইয়া বসিয়াছিল। প্রথম পাত্র পান করিয়াই রাধিকা বলিল, কি নাম গো তোমার বাজিকর? নতুন বাজিকর কাঁচা লঙ্কা খানিকটা দাঁতে কাটিয়া বলিল, নাম শুনিলে গালি দিবা আমাকে বেদেনি? কেনে? নাম বটে কিষ্ট বেদে। তা গালি দিব কেনে? তোমার যে নাম রাধিকা বেদেনি তাই বলছি। রাধিকা খিলখিল করিয়া হাসিয়া বড়াইয়া পড়িল। পরক্ষণেই সে আপনার কাপড়ের ভেতর হইতে ক্ষিপ্র হস্তে কি বাহির করিয়া নতুন বাজিকরের গায়ে ছুড়িয়া দিয়া বলিল, কই কালিয়া দমন কর দেখি কিষ্ট, দেখি। শম্ভু চঞ্চল হইয়া পড়িল, কিন্তু কিষ্ট বেদে ক্ষিপ্র হাতে আঘাত করিয়া সেটাকে মাটিতে ফেলিয়া দিল। একটা কালো কেউটের বাচ্চা। আহত সর্পশিশু হিস হিস গর্জনে মুহূর্তে ফনা তুলিয়া দংশনোদ্যত হইয়া উঠিল। শম্ভু চিৎকার করিয়া উঠিল, আকামা, অর্থাৎ 20 দাঁত এখনো ভাঙা হয় নাই। কিষ্ট কিন্তু তৎক্ষণাৎ তাহার মাথাটা বা হাতে চাপিয়া ধরিয়া হাসিতে আরম্ভ করিয়া দিয়েছে। হাসিতে হাসিতে সে ডান হাতে ট্যাক হইতে ছোট একটা ছুরি বাহির করিয়া দাঁত দিয়া খুলিয়া ফেলিল এবং সাপটার 20 দাঁত ও বিষের থলি 2 কাটিয়া ফেলিয়া রাধিকার গায়ে আবার ছুড়িয়া দিল। রাধিকাও বা হাতে সাপটাকে ধরিয়া ফেলিল, কিন্তু রাগে সে মুহূর্ত পূর্বের ওই সাপটার মতোই ফুলিয়া উঠিল। বলিল, আমার সাপ তুমি কামাইলা কেনে? ইষ্ট বলিল, তুমি যে বললা গো দমন করতে, বলিয়া সে আবার হাহা করিয়া হাসিয়া উঠিল। রাধিকা মুহূর্তে আসন ছাড়িয়া উঠিয়া তাঁবু হইতে বাহির হইয়া গেল। সন্ধ্যার পূর্বেই নতুন তাঁবুতে আজ হইতেই খেলা দেখানো হইবে। সেখানে খুব সমারোহ পড়িয়া গিয়াছে। বাহিরে মাচা বাঁধিয়া সেটার উপর বাজনা বাজিতে আরম্ভ করিয়াছে। একটা পেট্রোম্যাক্সে আলো জ্বালিবার উদ্যোগ চলিতেছে। রাধিকা আপনাদের ছোট তাঁবুটির বাহিরে আসিয়া দাঁড়াইল। তাহাদের খেলার তাঁবু এখনো খাটানো হয় নাই। রাধিকার চোখ দুইটি হিংস্রভাবে যেন জ্বলিতেছিল। শম্ভু নিকটেই একটা গাছতলায় নামাজ পড়িতেছিল। আরো একটু দূরে একটি গাছের পাশে নামাজ পড়িতেছে কেষ্ট। বিচিত্র জাত বেদেরা। জাতি জিজ্ঞাসা করিলে বলে বেদে, তবে ধর্মে ইসলাম। আচারে পুরা হিন্দু, মনসা পুজো করে, মঙ্গলচণ্ডী জ্যৈষ্ঠীর ব্রত করে, কালী দুর্গাকে ভূমিষ্ঠ প্রণাম করে, নাম রাখে শঙ্কু শিব কৃষ্ণ হরি, কালী দুর্গা রাধা লক্ষ্মী। হিন্দু পুরাণ কথা ইহাদের কণ্ঠস্থ। এমনই আরেকটি সম্প্রদায় পট দেখাইয়া হিন্দু পুরাণ গান করে। তাহারা নিজেদের বলে পটুয়া, বিপুল চিত্রকরের জাত। বিবাহ আদান প্রদান সমগ্রভাবে ইসলাম সম্প্রদায়ের সঙ্গে হয় না। নিজেদের এই বিশিষ্ট সম্প্রদায়ের মধ্যেই আবদ্ধ। বিবাহ হয় মোল্লার নিকট ইসলাম পদ্ধতিতে, মরিলে পোড়ায় না, কবর দেয়। জীবিকায় বাজিকরেরা সাপ ধরে, সাপ নাচাইয়া গান করে, বাদর ছাগল লইয়া খেলা দেখায়। অতি সাহসী কেহ কেহ এমনই তাঁবু খাটাইয়া বাঘ লইয়া খেলা দেখায়। কিন্তু নতুন তাঁবুর মতো সমারোহ করিয়া তাহাদের সম্প্রদায়ের কেউ কখনো খেলা দেখায় নাই। রাধিকার চোখ ফাটিয়া জল আসিতেছিল। তাহার মনশ্চক্ষে কেবল ভাসিয়া উঠিতেছিল উহাদের সবল তরুণ বাঘটির কথা। ইহারই মধ্যে লুকাইয়া বাঘটাকে সে কাঠের ফাঁক দিয়া দেখিয়া আসিয়াছে। সবল দৃঢ় ক্ষিপ্রতা ব্যঞ্জক অঙ্গ প্রত্যঙ্গ, চকচকে চিকন লোম, মুখে হাসির মতো ভঙ্গি যেন অহরহই লাগিয়া আছে। আর তাহাদের বাঘটা স্থবির শিথিল দেহ, অতি কর্কশ। খসখসে লোমগুলো দেখিলে রাধিকার শরীর ঘিনঘিন করিয়া ওঠে। কতবার যে শম্ভুকে বলিয়াছে একটা নতুন বাঘ কিনিবার জন্য, কিন্তু শম্ভুর কি যে মমতা ওই বাঘটার প্রতি, তাহার হেতু সে কিছুই খুঁজিয়া পায় না। নামাজ সারিয়া শম্ভু ফিরিয়া আসিতেই সে গভীর ঘৃণা ও বিরক্তির সহিত বলিয়া উঠিল, তোর ওই বুড়া বাঘের খেলা কেউ দেখিতে আসবে নাই। ক্রুদ্ধ শম্ভু বলিল, তুই জানছিস সব। রাধিকা নাসিকা কুঞ্চিত করিয়া কহিল, না, জেনে না আমি, তুই জানছিস সব। শম্ভু চুপ করিয়া রহিল, কিন্তু রাধিকা থামিল না। কয়েক মুহূর্ত চুপ করিয়া থাকিয়া সে বলিয়া উঠিল, ওরে মরা, মরার নাচ দেখতে কার কবে ভালো লাগে রে? আমারে বলে তুই জানছিস সব। শম্ভু মুহূর্তে ক্ষিপ্ত হইয়া উঠিল। পরিপূর্ণভাবে তাহার হিংস্র দুটি পাটিয়ে দাঁত ওই বাঘের মতো ভঙ্গিতে বাহির করিয়া সে বলিল, ছোকরার উপর বড় যে টান দেখি তোর।
রাধিকা সাপিনীর মতো গর্জন করিয়া উঠিল, কি বললি বেঈমান? শম্ভু আর কোনো কথা বলিল না। অঙ্কুশ ভীত বাঘের মতো ভঙ্গিতেই সেখান হইতে চলিয়া গেল। ক্রোধে অভিমানে রাধিকার চোখ ফাটিয়া জল আসিল। বেঈমান তাহাকে এত বড় কথা বলিয়া গেল! নিজের বয়সটাও তাহার মনে নাই। 40 বৎসরের পুরুষ, তুই তো বুড়া। রাধিকার বয়সের তুলনায় তুই বুড়া ছাড়া আর কি? রাধিকা এই পথে 22 পা দিয়েছে। সে কি দায়ে পড়িয়া শম্ভুকে বরণ করিয়াছে? রাধিকা তাড়াতাড়ি আপনাদের তাঁবুর ভিতর ঢুকিয়া গেল। সত্য কথা, সে আজ 5 বছর আগের ঘটনা। রাধিকার বয়স তখন 17। তাহারও 3 বছর পূর্বে শিবপদ বেদের সহিত তাহার বিবাহ হইয়াছিল। শিবপদ ছিল রাধিকার চেয়ে বছর 3 বড়। আজও তাহার কথা মনে করিয়া রাধিকার দুঃখ হয়। শান্ত প্রকৃতির মানুষ, কোমল মুখশ্রী, বড় বড় চোখ। সে চোখের দৃষ্টি যেন মায়াবীর দৃষ্টি। সাপ, বাদর, ছাগল এসবে তাহার আসক্তি ছিল না। সে করিত বেতের কাজ, ধামা বুনিত, চেয়ার পালিশের কাজ করিত, ফুলের শৌখিন সাজি তৈয়ার করিত। তাহাতে তাহার উপার্জন ছিল গ্রামের সকলের চেয়ে বেশি। তাহারা স্বামী স্ত্রীতে বাহির হইত। সে কাঁধে ভার বহিয়া লইয়া যাইত তাহার বেতের জিনিস। রাধিকা লইয়া যাইত তাহার সাপের ঝাঁপি, বাদর, ছাগল। শিবপদের সঙ্গে আরো একটি যন্ত্র থাকিত, তাহার কোমরে গোজা থাকিত বাঁশের বাঁশি। রাধিকা যখন সাপ নাচাইয়া গান গাইত, শিবপদ রাধিকার স্বরের সহিত মিলাইয়া বাঁশি বাজাইত। ইহা ছাড়াও শিবপদর আর একটা বড় গুণ ছিল, তাহাদের সামাজিক মজলিসে বৃদ্ধদের আসরেও তাহার ডাক পড়িত। অতি ধীর প্রকৃতির লোক শিবপদ, এবং লেখাপড়াও কিছু কিছু নিজের চেষ্টায় সে শিখিয়াছিল। এই জন্য তাহার পরামর্শ প্রবীণেরাও গ্রহণ করিত। গ্রামের মধ্যে সম্মান কত তাহার! আর সেই শিবপদ ছিল রাধিকার কৃতদাসের মতো। টাকা কড়ি সব থাকিত রাধিকার কাছে। তাতে বোনা কালো রঙের জমির উপরে সাদা সুতার ঘন ঘন খড় কাটা শাড়ি পরিতে রাধিকা খুব ভালোবাসিত। শিবপদ 12 মাস সেই কাপড়ই তাহাকে পরাইয়াছে। এই সময় কোথা হইতে 10 বছর নিরুদ্দেশ থাকার পর আসিল এই শম্ভু। সঙ্গে এই বাঘটা, একটা ছেঁড়া তাবু, আর এক বিগত যৌবনা বেদেনী। বাঘ ও তাবু দেখিয়া সকলের তাক লাগিয়া গেল। রাধিকা প্রথম যেদিন শম্ভুকে দেখিল, সেদিনের কথা তাহার আজও মনে আছে। সে এই উগ্র পিঙ্গল বর্ণ, উদ্ধত দৃষ্টি, কঠোর বলিষ্ঠ দেহ মানুষটিকে দেখিয়া বিস্মিত হইয়া গিয়াছিল। শম্ভুও তাহাকে দেখিতেছিল মুগ্ধ বিস্ময়ের সহিত। সেই প্রথম ডাকিয়া বলিল, এই বেদেনী, দেখি তোর সাপ কেমন? রাধিকার কি যে হইয়াছিল, সে ফিক করিয়া হাসিয়া বলেছিল, শখ যে খুব, পয়সা দিবা? বেশ মনে আছে, শম্ভু বলিয়াছিল, পয়সা দিব না, তুই সাপ দেখাইলে আমি বাঘ দেখাবো। বাঘ? রাধিকা বিস্ময়ে স্তম্ভিত হইয়া গিয়াছিল। কে লোকটা? যেমন অদ্ভুত চেহারা, তেমনি কি অদ্ভুত কথা, বলে বাঘ দেখাইবে। সে তাহার মুখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে চাহিয়াছিল। সত্যি বলছো? প্রিয় শ্রোতাবৃন্দ, আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা ছোট গল্প বেদেনীর প্রথম অংশ। গল্পটির বাকি অংশ আমরা পরবর্তী পর্বে আপলোড করে দিব। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই দ্বিতীয় পর্ব শুনে নেবেন। আর এই ধরনের আরো অন্যান্য অনেক লেখকের গল্প ইতিমধ্যে আমাদের প্লেলিস্টে যোগ করা আছে, চাইলে আপনারা শুনে দেখতে পারেন। চ্যানেলে নতুন হলে এবং গল্পগুলো ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আপনাদের মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। কথা হচ্ছে পরবর্তী পর্বে, বেদেনী গল্পের দ্বিতীয় পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন।